অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ডক্টর মোশাররফের। সরকার ব্যর্থ হলে বড় ধরনের বিদ্রোহের আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। বাংলাদেশিদের ভিসা না দেয় বেশি ক্ষতি হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা, উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য। আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে চুষে খেয়েছে দিল্লি, অভিযোগ সার্জিসের। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন 7 দিনের রিমান্ডে, অপর আসামি রিপন দাসের 5 দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে কেউই দখল করতে পারবে না। এদিকে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে চলছে দেশি বিদেশি নানা ধরনের অপপ্রচার। বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির নেতা। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে। জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ উই কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, 71 সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম এন্ড ট্রাই। 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, 81 বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না, আমাদের তো ইয়ং ফোর্স আছে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দেশে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। শুক্রবার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে তিনি এসব কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, অনেকেই মনে করেন এটি ওয়ান টাইম এপিসোড, কিন্তু ওয়ান টাইম এপিসোড নয়। মানুষের মধ্যে এখনো পূর্ণমাত্রায় ক্ষোভ রয়েছে। বলেন, পাবলিক সেক্টরের দুর্নীতি এবং অনিয়মের জন্য সাধারণত রাজনীতিবিদদের দোষ দেওয়া হয়, কিন্তু তারা কাদের সহায়তা করে, ব্যাংকগুলো যে ফাঁকা করেছে এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে, এগুলো সহযোগী কারা, এমন প্রশ্ন করেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলে বাস্তবতা বিবেচনা করা হয়নি বলেই অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ফাজুল কবির খান। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আমি গ্রামে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় দাঁড়াবো? আমরা যদি না পারি, আমাদের যেটা ভয় সেটা হচ্ছে যে সামনে হয়তো ওরা আমাদের বাসাবাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসাবাড়ির পেছনে আসবে। ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে চিকিৎসা এবং বাজার সবই আছে। জানান, পুরো বিশ্ব থেকে ভারতে ভ্রমণকারী সংখ্যার মধ্যে
বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবেন না। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড এবং ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই উল্লেখ করে তিনি কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান। বাংলাদেশিদের ভিসা না দেয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সম্পর্ক থাকবে না। আওয়ামী লীগের আমলে দিল্লি বাংলাদেশকে চুষে খেয়েছে বলেও মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি আরও জানান, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেওয়ার সময় বাংলাদেশে নেই। শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় সাংবাদিকদের সার্জিস আলম এসব কথা বলেন। শহরের মালতীনগর এলাকায় পারিবারিক এক আয়োজনে অংশ নিতে বগুড়ায় যান সার্জিস। জানান, রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের অনেকে এখনো আছে, যার ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সময় লাগছে। আমাদের সম্পর্ক হবে সম্মানের, সমতার। কোনো ডমিনেন্সের সম্পর্ক, কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না। এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বের কাছে বিক্রি করতে চায় আওয়ামী লীগ। ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে চলছে বলে অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি আরও জানান, এদেশের ছাত্র শ্রমিক জনতাকে খুন করে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এদেশের মাটিতে তাদের জায়গা হবে না। ভারতীয় মিডিয়ায় অপতথ্য প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ১৪৫ জন বিশিষ্ট নাগরিক। ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে বিবৃতিতে ভারতের জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে, সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুদেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। ১৪৫ নাগরিকের পক্ষে বিবৃতিটি শুক্রবার গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এ অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে। ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করছে না। সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করলেও মিথ্যে প্রচারণা বন্ধের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথভাবে দেখানো হোক। ভারতের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের ১৪৫ নাগরিক জানান, বাংলাদেশের সাম্প্রদায়িক প্রবণতা এবং শক্তির বিরুদ্ধে দেশের জনগণ লড়বে। ভারতীয়দেরও তাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন অধ্যাপক আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, হারুনুর রশিদ, স্বাধীন সেন, গীতিয়ারা নাসরিন সহ অনেকেই। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার সক্রিয় হওয়ায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুলার সম্মেলনে তিনি সব কথা জানান। প্রধান বিচারপতি বলেন, সবাই ন্যায় বিচার চায়, সুপ্রিম কোর্ট সেই লক্ষ্য অর্জনে কাজ করছে। জানান, প্রধান বিচারপতি হবার পর থেকে বিচার বিভাগের স্বাধীনতা এবং ভাবমূর্তি রক্ষায় তিনি বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের অংশ হিসেবে বিচার বিভাগকে শক্তিশালী করতে কাজ শুরু করেছেন তিনি। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধে আলাদা সচিবালয়, উচ্চ আদালতের বিচারক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সুপারিশও করা হয়েছে। এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং অপর আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে পুলিশ দুজনের 10 দিন করে রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দনকে চট্টগ্রামে নেওয়া হয়। এ হত্যাকাণ্ডের অপর আসামি রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। 26 নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটে হত্যা করে চিন্ময় অনুসারীরা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চাপ দিচ্ছেন না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার কাজে গতি বাড়াতে হবে। শুক্রবার সকালে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ 19 বছর পর প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত। শফিকুর রহমান আরও জানান, এ জাতি গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামীর বাংলাদেশের যুবকেরা শুধু ভোটই দেবেন না, তারা জাতিকে নেতৃত্বও দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। কুমিল্লায় বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ হবার পক্ষে মত দেন জামায়াতের আমির। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে দেশের মানুষ এই 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য তার। দেশে একটি কঠিন অবস্থা বিরাজ করছে। অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছেই। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন তিনি আরো বলেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বাধীনতার পর থেকে মায়ের কোলে সন্তান যেমন শান্তিতে নিরাপত্তায় থাকে, সনাতন ধর্মাবলম্বীরাও বাংলাদেশের ঠিক তেমনই আছেন। তবে কেউ কেউ নিজেদের হীন স্বার্থে দেশে অরাজকতা সৃষ্টির জন্য তাদের ব্যবহার করছে। এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে, ওই আঙ্গুল হাতে রাখা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না, বুক পাতবে, পিঠ দেখাবে না, রাজপথে রক্ত ঢেলে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না। দখল দূষণে নাব্য হারিয়ে মরতে বসেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার 2 কিলোমিটার দীর্ঘ করতি খাল। একসময় খরস্রোতা এই খাল ছিল এলাকার কৃষি এবং মৎস্যজীবীদের জন্য আশীর্বাদ, কিন্তু এখন পানি না থাকায় এর দুপাশের হাওর এবং বিলে কমেছে ধানের উৎপাদন। দখলদারদের কবলে পড়ে ভরাট হয়ে গেছে খালটির বেশিরভাগ জায়গা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। কুশিয়ারা নদী থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার করতি খালের বেশিরভাগ অংশ। কোথাও কোথাও পানির রেখা দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এখন পানি শূন্য। দখল দূষণ ও অযত্নে মরেছে খালটি। খালে পানি না থাকায় বিপর্যস্ত কৃষি ও নৌ পরিবহন ব্যবস্থা। খালটি পুনর্খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। খাল বন্ধ হয়, মাছ টাছ মারা যান না, গরু আমরা বেশি অসহায় মানুষ। আগে আমরা নাও দিয়ে চলছি, আগে সবসময় নাওয়ে সড়ক যাওয়া হইতো, এখন পইলে খালটা একবারে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে উত্তর অঞ্চলের মানুষ
পানিবন্দী হয়ে যায়। দয়া করে এগুলা খরণ করলে বেশ ভালো হইব, আর মানুষের সুবিধাও ভালো হইব, চলার লাগিও ভালো হইব, আমরা সব দিকে ভালো হইব। সচেতনরা বলছেন কর্তি খাল খনন করা গেলে বন্যার পানি নিষ্কাশন এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। খাল এটা এখন প্রায় বিলুপ্তির পথে। বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ড থেকে অনেক কাজ হয়েছে, অপরিকল্পিত কাজের জন্য এটা কিন্তু সেই নব্যতা আর পায় নাই। এই জন্য আমরা এখনও আমাদের এলাকাবাসীর দাবি এই খালটা যেন আগের এই জৌলুসটা ফিরে পায়। বর্ষাকাল হেরে চলে যায়, যার কারণে এই খালগুলো খনন করা খুবই দরকার। কারণ খাল খনন করলে এলাকার কৃষি জমি থেকে শুরু করে মৎস্য সবই আহরণ সম্ভব এবং এলাকার উন্নয়ন, আর্থিক উন্নয়ন সম্ভব হবে। খালটির প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় টেন্ডার কল করা হয়েছে এবং টেন্ডারটি প্রক্রিয়াধীন রয়েছে এবং খুব শীঘ্রই আশা করা যায়, অর্থাৎ আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই রেগুলেটর মেরামত এবং খাল খননের কাজ শুরু হবে। আমাদের ডিজাইন লেভেলটা আসলে বিগত 50 বছরের কন্ডিশনটা চিন্তা করেই করা হয়েছে, যাতে খালটা পুনরায় প্রাণ ফিরে পায় এবং এলাকাবাসী তার সুফল পায়। স্থানীয় কৃষি, নৌ পরিবহন এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারে দ্রুত খালটির পুনর্খনন চায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইট ভাটার জন্য মাটি কাটার মহোৎসব চলছে ঝালকাঠির বিষখালী এবং সুগন্ধা নদীর তীরে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র নিয়মনীতি তোয়াক্কা না করে মাটি কেটে বিক্রি করছেন। এতে তীব্র হয়েছে নদী ভাঙন, হুমকির মুখে নদী তীরবর্তী রাস্তা, বাঁধ এবং ফসলি জমি। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। রাতের আধারেও খুব সকালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী তীরের মাটি কাটছে একটি চক্র। নৌকা ও ট্রলারে করে জেলার বিভিন্ন ইট ভাটায় বিক্রি হচ্ছে এসব মাটি। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি উপজেলার বিষখালী ও সুগন্ধা নদীর তীর থেকে নিয়মিত মাটি কাটা হলেও কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। কমপক্ষে 20টি এলাকা থেকে নিয়মিত মাটি কেটে তৈরি হচ্ছে ইট। এতে নদী ভাঙন তীব্র হয়েছে, হুমকির মুখে পড়েছে বাঁধ ও ফসলি জমি। গাছ কেটে পোড়ানো হচ্ছে ইট। ক্ষুব্ধ স্থানীয়রা। মাটি নিয়ে আসি মানকি, দেউলি এসব জায়গায় ওই চর ওঠে, ওই চরগুলো কাটে নিয়ে আসি এই বাটায় বিক্রি করি। মাটি সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর পার এসব জায়গা দিয়ে আমরা মাটি কিনে নিয়ে আসি। মেইন রাস্তাটার লোক দিয়ে কাটে পাইবে, জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। এই জমির মাটি কাটাইতেছে মামুন ভাই, মেশিনারি মামুন ভাই। বেরিবাদের পাশের জমি সরকারি জমি। বেরি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে, কৃষিখাত নষ্ট হয়ে যাইবে। নদী তীরের মাটি কাটা বন্ধে উপজেলার ইউএনও এবং এসি ল্যান্ডের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করি এই ধরনের যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো সময় যে নিউজ দেন, আমরা খুব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে। অবৈধ ভাটা বন্ধ ও নদী তীরের মাটি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ডক্টর মোশাররফের। সরকার ব্যর্থ হলে বড় ধরনের বিদ্রোহের আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। বাংলাদেশিদের ভিসা না দেয় বেশি ক্ষতি হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা, উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য। আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে চুষে খেয়েছে দিল্লি, অভিযোগ সার্জিসের। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন 7 দিনের রিমান্ডে, অপর আসামি রিপন দাসের 5 দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।